মানুষের জীবনে বড় একটা সময় কেটে যায় অপেক্ষায়। কারো কারো অপেক্ষা শেষ হয় মৃত্যু দিয়ে। তবু মানুষ আশায় বাঁচে। যদি সেই আশাটাও কোনো একদিন শেষ হয়ে যায়, তবে বাঁচার ইচ্ছেটাই মরে যায়। একতরফা ভালোবাসা যেমন পবিত্র, তেমনি দুঃখেরও। এখানে কোনো চাওয়া থাকে না, কোনো আশা থাকে না, কোনো পাওয়া থাকে না, শুধু থাকে না পাওয়ার দুঃখ। প্রেমে পড়েছ, আবার সম্মানও চাও। ভালোবেসেছ, আবার মর্যাদাও চাও। তুমি বড়ই নাদান গালিব। বিষ খেয়েছ তুমি, আবার বাঁচতেও চাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আমার পুরনো ফেলে আসা শহর, আমার ভালোবাসার একটা জায়গা থেকে আপনাদের সাথে গল্প করা শুরু করলাম। আজ থেকে ৩ বছর আগে এরকম একটা দিনে আমি আর আমার বর চলে গিয়েছিলাম এখানে এক কাপ কফি খেতে। ভুটান থাকতে প্রায়ই এই কাজটা আমরা করতাম। সানডেতে আমাদের উইকেন্ড থাকতো, তখন দুজন মিলে চলে যেতাম এরকম কোনো একটা নদীর পাড়ে। সেখানে গিয়ে আমরা দুজন কফি খেয়ে আসতাম। বাচ্চারা সবসময় আমাদের সাথে যেতে পছন্দ করতো না, কিন্তু এরকম খরস্রোতা নদী, পাথর, ঠান্ডা পানি, এই জিনিসগুলো আমি ভীষণ উপভোগ করতাম। এবং আমার পাশে থাকতো এই ভদ্রলোক, তখনও এবং এখনও একইভাবেই রয়ে গেছে। অলমোস্ট ২০ বছর একজন মানুষকে হজম করা কিন্তু চারটিখানি কথা নয়, আর সেই কাজটা আমি করে ফেলেছি। এখন হজম করার ব্যাপারটার সাথে আর সম্পর্কটা নেই। এখন আমাকে তোমার হজম করতেই হবে, এই সম্পর্কে আমরা দুজনেই চলে গিয়েছি। সোজা ভুটান থেকে চলে এলাম নিজের ঘরে বাংলাদেশে, ঢাকায় আমার এক চিলতে সংসারে। ২ দিন আগে যে পার্টিগুলো গিয়েছে, অনেক কিছু শেষ হয়েছে, সেগুলো রিফিল করা দিয়েই আজকের ভিডিও শুরু করলাম। কেমন আছেন সবাই বলুন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের সবার দোয়ায় আমিও আমার পরিবার ভালো আছি। আচ্ছা, আপনাদের কি মনে আছে গত পর্বটা আমি শেষ করেছিলাম একটা ফুলের বুকে দিয়ে? তো তাকে আমি ধন্যবাদও জানিয়েছিলাম, কারণ ২০টা বছর একটা মানুষকে হজম করেছি। ওইটুকু ফুল তো আমার প্রাপ্য, কি বলেন আপনারা? আর আজকে তারই বাকি অংশটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম। যাই হোক, অনেক কিছু বাজার করা হয়েছে, সেগুলো আজকে গোছাবো আর আপনাদের সাথে গল্প করব। গত শুক্রবারও ছোটোখাটো একটা পার্টি ছিল বাসায়, সেগুলো কোনো ক্লিপ আপনাদের সাথে আজ আর শেয়ার করছি না। আগামী বেশ কিছু দিন, আগামী অন্তত ৭-৮ দিন আরও বেশ কয়েকটা প্রোগ্রাম হবে আমার বাসায়। আসলে রমজানের আগে আমি চাচ্ছি এই সামাজিকতাপূর্ণ দায়িত্বগুলো শেষ করতে। আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, মেয়েদের বন্ধুবান্ধব, এরপর ছোটো মেয়ের বন্ধুবান্ধব, আমার ডাক্তার সাহেবের কলিগস, সবাইকেই কম বেশি একটু একটু করে ইনভাইট করছি, যাতে তাদের সাথে একবেলা আমরা ৪টা ডাল ভাত খেতে পারি। আর সেই জন্যই বাজারটাও একটু বেশি বেশি করে করে রাখতে হচ্ছে। এখনও কিন্তু রমজানের বাজারে হাতই দেওয়া হয়নি, যেহেতু এই সামাজিকতাগুলোতে একটু ব্যস্ত সময় কাটছে আমার, তাই রমজানের তেমন কোনো প্রিপারেশন নেওয়ারও সুযোগ পাচ্ছি না। পোলাওয়ের চাল আর মুগ ডাল দুটোকে কন্টেনারে ভরে নিয়ে এখানে কিছু রুটি আমি ফ্রোজেন করে রেখে দিচ্ছি। মাঝখানে বাচ্চারা খুব আলু পরোটা খেতে পছন্দ করছিল, এখন আবার তারা রুটি খেতে চাচ্ছে, এখন আবার তাদের আলু পরোটা পছন্দ হচ্ছে না। তো আমি যেটা করি, আমার খালাকে দিয়ে রুটি বানিয়ে তারপর হচ্ছে এভাবে প্যাকেটের মধ্যে রুটিগুলোকে রেখে দিই, একটা বক্সে করে ডিপে রেখে দিই। জাস্ট বের করে তাওয়াতে দিলে আপনারা যেভাবে ফ্রোজেন পরোটা ভাজেন, ঠিক একই প্রসেসে এভাবে রুটিও ভেজে ফেলতে পারেন। সবসময় যে রুটি হালকা ছ্যাঁকা দিয়ে রাখতে হবে, নট নেসেসারি। কাঁচা রুটিও আপনারা এভাবে রেখে দিতে পারেন। আর এই প্লাস্টিকগুলো আমি যে ফ্রোজেন পরোটা খেয়েছিলাম সেখান থেকে রেখে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, সেগুলোই এখন আবার রিইউজ করছি। একদম বাটাবাটি শেষ হয়ে গিয়েছিল, আদা বাটা, রসুন বাটা, এগুলো। তো আবারও সেগুলোকে একটু আমি খালাকে দিয়ে কাটিয়ে নিয়েছিলাম, বেছে নিয়েছিলাম আদা এবং রসুন। এখন ব্লেন্ড করে বক্সে গুছিয়ে রাখছি। হুটহাট করে যখনই কোনো মেহমান আসবে কিংবা কোনো পার্টির আয়োজন হবে, অন্তত মশলা বাটা থাকলে মাথাটা ঠান্ডা থাকে, তখন মনে হয় না যে কোনো চাপ আছে। প্রথমেই আমি রসুনটা ব্লেন্ড করে রাখলাম, আর এখন আদা ব্লেন্ড করে বক্সে ভরে রাখছি। এই বক্সে আদা রসুন রাখার ফলে মাঝে মাঝে আমার মেয়ে খুব বিরক্ত হয়, বলে এক একটা বক্সে খুব আশা নিয়ে, বিশেষ করে আইসক্রিমের বক্সগুলোতে নাকি সে খুব আশা নিয়ে মুখ খুলে এবং খোলার পর দেখে সেখান থেকে আদা রসুন বাটা বের হচ্ছে।
তো আমি বললাম, এটা তো হচ্ছে টিপিক্যাল বাংলাদেশি মায়েদের ব্যাপার। এটা আমার মাও আমার বেলায় করতো, তোমার মাও তোমার সাথে করছে। হয়তোবা তুমিও তোমার সন্তানদের সাথে এটা করবে। মোটামুটি বংশ পরম্পরায় আইসক্রিমের বক্সে আদা রসুন রাখার ব্যাপারটা আমাদের এই সাবকন্টিনেন্টে চলেই আসছে। যাই হোক, গত কিছুদিন পোলাও রোস্ট খেয়ে মুখ পুরো পচে গেছে। আর অতগুলো মুরগির যখন রোস্ট হয়েছে তখন তাদের পা, গলা, গিলা, হাড্ডি গুটি সেগুলো কোথায় যাবে? তো আজকে সেগুলোই রান্না হচ্ছে। সব কিছু যেটাকে লটপটি বলা হয়, বেশ ঝাল ঝাল করে আমি রান্না করছি। আসলে এই টাইপের খাবার খেতে আমার মেয়েরা খুব পছন্দ করে। সবসময় যে তারা পোলাও রোস্টের ভক্ত সেটা মনে করার কোনো কারণ নেই, বরং মুরগির পা এভাবে পেলে তারা আরও বেশি খুশি হয়। এছাড়াও গলা, গিলা, হাড্ডি গুটি সব কিছুই তাদের পছন্দের একটা অংশ। তো ভাবলাম এতগুলো পা, গলা, গিলা যেহেতু রয়েই গেছে, এটাকে একটু লটপটির মতন একটু বেশি বেশি ঝাল করে মাখা মাখা করে রান্না করে ফেলি। ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে, সেদিন যে আমি বলেছিলাম যে টিউলিপ ফুলগুলো অনেক ময়লা হয়ে গেছে, তো আজকে চলে এসেছি টিউলিপ ফুলগুলোকে ক্লিন করবার জন্য। এখানে হালকা কুসুম গরম পানির মধ্যে আমি ডিটারজেন্ট নিয়েছি, আর নিয়েছি বোতলের মুখের 1 মুখা ভিনেগার। সব কিছু দিয়ে আমি এই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম। এর মধ্যে টিউলিপ ফুলগুলো আমি 2-3 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এই টিউলিপ ফুলগুলোর মান খুবই ভালো, একটারও কোনো কালার ওঠেনি, জাস্ট ময়লাটা কেটে গিয়েছে এবং আমি খুব সুন্দর মতন এগুলোকে পরিষ্কার করতে পেরেছি। প্রায় 1.5 বছর পর টিউলিপ ফুলগুলো পরিষ্কার করেছি। যখন এগুলো শুকালো তখন এগুলো দেখতে আরও বেশি ভালো লেগেছে। আমার ধারণা আমার মতন এরকম ডলে ডলে ঘষে ঘষে কেউ কখনো টিউলিপ ফুল পরিষ্কার করেনি। যেহেতু 1.5 বছর হয়ে গেছে, আমি ভাবছিলাম আচ্ছা নষ্ট হলেও আমার কোনো আফসোস নেই, পয়সা উসুল হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ ফুলগুলো কিন্তু খুব ভালো, ধোয়ার পর আরও বেশি চকচক করছে, সুন্দর আছে এবং কিচ্ছু হয়নি। যাই হোক, টিউলিপ ফুলগুলোকে তাড়াতাড়ি ধুয়ে আমি আসলে চেষ্টা করছিলাম যে যত তাড়াতাড়ি পানিটা শুকিয়ে ফেলানো যায়, কারণ হয়তোবা বেশি সময় পানিতে থাকলে ডিসকালার হতে পারে, নষ্ট হতে পারে। তো এই টিউলিপ ফুল ধোয়া পর্যন্ত এটুকু হচ্ছে আমার বৃহস্পতিবারের ক্লিপ। এই পর্যন্তই ছিল আমার বৃহস্পতিবারের ক্লিপ। আর এটা হচ্ছে শুক্রবার সকাল থেকে। শুক্রবার সকালে নাস্তা ছিল রুটি, সবজি ভাজি। সেদিন যে পায়েসটা করেছিলাম সেটা আসলে সবাই খেয়ে শেষ করতে পারিনি, সেই পায়েসটাই দিয়েছি। আর এই তো, আর সাথে ডাক্তার সাহেবকে দিয়েছি একটা ডিম পোচ করে। সে খুব চটজলদি নাস্তা খেয়ে চলে যাচ্ছিল, তার কিছু কাজ আছে বাইরে। যদিও শুক্রবার, ডাক্তারদের শুক্রবার বলে কিছু থাকে না, তো সে তার নিজস্ব কাজে বের হয়ে চলে যাচ্ছিল। আর এদিকে আমি খুব ঘ্যান ঘ্যান করছিলাম যে দেখো, আমার সামনে আরও বেশ কিছু প্রোগ্রাম আছে, আমার বেশ কিছু বাজার লাগবে। তুমি যদি শুক্রবার সকালটাও এভাবে ব্যস্ত থাকো তাহলে আমার বাজারটা কে করে দেবে? তো সে বলল, তুমি যতটুকু পারো ঘরের সামনে থেকে একটু করে নাও, আর বাকিটা আমি চেষ্টা করব আসার সময় নিয়ে আসতে। এদিকে আমরা খেতে বসেছি দেখে আমার ছেলেটাও চলে এসেছে তার খাবার খেতে। ইউনি আজকাল সকালবেলা বেশ দুষ্টুমি করে, সহজে খেতে আসতে চায় না। শুধুমাত্র আমরা যখন খাবার টেবিলের কাছে আসি তখনই সে খেতে আসে। ডাক্তার সাহেব কোনোভাবেই ডিমের ধারে কাছে ঘেঁষছে না, সে শুধু পায়েসই খেয়ে যাচ্ছে আর পায়েসই খেয়ে যাচ্ছে। এই লোকটার হচ্ছে মিষ্টি আইটেম সবচাইতে পছন্দের। সে চলে গিয়েছে তার কাজে। আমি এখানে বেশ কিছু আলু কিনে নিয়েছি। এখানে আমি 4 কেজি আলু কিনেছি 25 টাকা করে। এছাড়াও 1 কেজি আদা, 1 কেজি রসুন কিনেছি, আর সেই সাথে কিনেছি কিছু পেঁয়াজ। যেহেতু সামনে বেশ কিছু প্রোগ্রাম আছে এবং রমজান আসছে, তো সব কিছু একটু বেশি বেশি করে কিনে রাখছি যে আমার নিজের কাজেও লাগবে। আর এই আদা রসুনের দাম হয়তো বা রমজানের আগে আরও বেড়ে যাবে। তো এখন আমি 150 করে একদম ঘরের উপর থেকেই কিনেছি। 1 কেজি আদা, 1 কেজি রসুন 150 করে 300 টাকা দিয়ে। পেঁয়াজ কিনেছি 50 টাকা করে কেজি আমার এখানে। এখানে আমি 4 কেজি পেঁয়াজ কিনেছি। তো 4 কেজি, 5 কেজির মতন পেঁয়াজ কিনেছি। তো পেঁয়াজ, আদা, রসুন এবং আলু কিনে মোটামুটি ঘরের উপর থেকে এটুকু কিনে গুছিয়ে রেখেছি। আর ডাক্তার সাহেবকে বারবার রিকোয়েস্ট করেছিলাম সে যেন আসার সময় মাছ মাংস কিছু কিনে আনে। তো সে সেগুলোই কিনে এনেছে। সে গরুর মাংস কিনে এনেছে। তো সেটাই আমি একটু গোছগাছ করে প্যাকেট করে গুছিয়ে রাখবো। তো গরুর মাংস এখানে সে এনেছে 2.5 কেজির মতন, কারণ সে যখন তার কাজ শেষ করে দোকানে গিয়েছে তখন আসলে শেষের দিকে ছিল, সেরকম ভালো মাংস সে পায়নি। সেজন্য
সামনের রানের কিছুটা সে কিনে নিয়ে চলে এসেছে, তার নাকি খুব বেশি একটা পছন্দ হয়নি। তো আমার একটা প্রোগ্রাম মোটামুটি এইটুকুতে হয়ে যাবে। আর এনেছে গলদা চিংড়ি। তো আমার বাসায় যে মেহমান আসবে তাদের মধ্যে একজন চিংড়ি খেতে খুব পছন্দ করে। তো সেই জন্যই চিংড়িটা আনা, যে অন্তত ও আসলে ওকে আমি চিংড়িটা ফ্রাই করে অথবা ভুনা করে খাওয়াতে পারবো। আর এনেছে কাতল মাছ। তো কাতল মাছ আমাদের রেগুলারের জন্য লাগেই, আর তাছাড়া মেহমান আসলে তাদেরকেও একটু কাতল মাছের ভুনা করে খাওয়াবো, সেরকম চিন্তা ভাবনা আছে। তো মাছ টাছগুলোকে আমি নিজে হাতে এগুলো গোছাচ্ছিলাম, কারণ আমার খালা যিনি রান্নার জোগাড় করেন তিনি সকালবেলা কাজ করে অলরেডি চলে গেছেন। এই বাজারগুলো নিয়ে শুক্রবার বলতে গেলে 11:30 12টার দিকে ডাক্তার সাহেব ঢুকেছিল। তো তখন আসলে আমার কাছে কোনো খালাই ছিল না, তা আমি নিজেই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে বক্সে গুছিয়ে রেখে দিয়েছিলাম। একটা সময় ছিল যখন মাছের ধারে কাছে আসতাম না, আসলেই বলতাম ইস কি গন্ধ, ভাল লাগে না, ধরবো না, ছুবো না, খালারা সব কিছু করবে। এখন আস্তে আস্তে কাজ করতে করতে এমন একটা বিষয় হয়ে গেছে যে এগুলোকে এখন কোনো কাজই মনে হয় না, মনে হয় সব কিছু সম্ভব। আসলে বিদেশে যখন ছিলাম নিজে হাতে সব কাজ করতে করতে কাজের ব্যাপারে যে একটা ভয় ভীতি কাজ করতো, সেই জিনিসটা এখন আর আগের মতো নেই। বরং এখন মনে হয় যে কোনো কাজই আমার দ্বারা সম্ভব। তো এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি বক্সে বক্সে রেখে দিচ্ছি। প্রথমে মাছের মাথাটাকে আলাদা করে ফেলছি, মাথার চারপাশ, কানের অংশ, যে জায়গাগুলো আছে মাছের মাথাটাকে যে ছোট ছোট টুকরা করে দিয়েছে সেগুলোকে একটা বক্সের মধ্যে ভরে ফেলছি। আর বাকি বক্সগুলোতে 7-8 পিস করে করে রেখে দিচ্ছি। আমার এক বক্স বের করলেই মোটামুটি আমি 1 সপ্তাহ আমার চলে যাবে। বাসায় মাছ খাওয়ার লোক বলতে আমি আর ডাক্তার সাহেব, তাও তো ডাক্তার সাহেব রেগুলার বাসায় খায় না, তিনি এদিক সেদিকে খাওয়া দাওয়া করেন। দেখা যায় একবার একটা মাছ রান্না করলে সেটা 2-3 দিন ভরে আমাকে একা একা খেতে হয়। যাই হোক, মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে বক্সে বক্সে গুছিয়ে আমি এখন এটা ফ্রিজে রেখে দিব। আর এইটুকু করে রাখলে যে কাজটা এগিয়ে যায়, যে খালাদের উপর অতটাও ডিপেন্ড করতে হয় না, খালা না আসলেও অসুবিধা নেই। আমি জানি কোথায় কী রেখেছি, জাস্ট বের করে সে বক্সটা ভিজিয়ে দিয়ে রান্না শুরু করলেই হয়। তো আমি এই বক্সগুলোকে এখন ডিপে গুছিয়ে রাখছি, এবং আজকে এই পর্যায় থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। অনেক লম্বা সময় আমি আপনাদের সাথে গল্প করলাম। বৃহস্পতিবার এবং শুক্রবারের কিছু ছোটোখাটো ক্লিপ নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে। অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে, চাইলে সেগুলো শেয়ার করতে পারতাম, কিন্তু সব কিছু শেয়ার করতে ইচ্ছে করে না। থাকুক কিছু জিনিস নিজের মতন করে নিজের কাছে। ইনশাল্লাহ আপনাদের কাছে খুব শিগগিরই নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে সর্ব অবস্থায় ভালো রাখুন, সেই কামনা করছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।